আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের যিনি এই প্রজেক্ট হাতে নিয়েছেন এবং যিনি এই পরিকল্পনাকে বিভিন্নভাবে আমাদের এই নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, যে ডক্টর মনন মণ্ডলকে আমি অভিনন্দন জানাই। মানে ও আমার অত্যন্ত স্নেহভাজন এবং যে বিপুল কাজ করেছে, এ কাজ বাঙালি এই নতুন প্রজন্ম তার কাছে ঋণী থাকবে। আমি বিশেষ করে এখানে আমার এই সময়ের 3 বিশিষ্ট কথা সাহিত্যিক এবং কবি উপস্থিত: স্বপন পাণ্ডা, বাসব দাশগুপ্ত এবং সুদীপ দাস। তাঁরা তাদের লেখার মধ্যে এই দেশভাগের যে বেদনা স্ফুরিত করছে এবং তারা আজকের এখানে উপস্থিত হয়েছেন তাদের বিশেষ কাজ থাকা সত্ত্বেও। এবং আমি তাদেরকে বলবো যে তারা যে এসছেন এখানে, আমি কৃতজ্ঞ, এবং তারা যখন তাদের সময় হবে তারা চলে যাবেন এখান থেকে। তাদের একটা দ্বিতীয় কাজ আছে কলকাতাতে। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি ডক্টর মনন মণ্ডলের কাছে সব শুনেছি, আপনারা একটা জাতির বিপুল একটা কর্মের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আপনাদের অভিনন্দন। আমি এখানে বেশ কয়েকবার এসছি এবং আমি এই কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ একটা জাতীয় বিপর্যয়, যে জাতীয় বিপর্যয়ের প্রায় 78 বছর পর যে নতুন প্রজন্ম এসছেন, 3-4টে প্রজন্ম চলে গেছে, এই প্রজন্মের কাছে এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কখনো স্মৃতি, কখনো ইন্টারভিউ, কখনো অভিজ্ঞতার মধ্য দিয়ে যেভাবে কাজ করছে আমি সত্যি ভাবতে পারছি না। তবে আজকের আমার এই বক্তৃতা, আমি প্রথমেই বলে রাখি, আজ কিন্তু আমি অন্যান্য যেখানে যেভাবে বলেছি আমি সেভাবে বলবো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকের আমার এই বক্তৃতার মধ্যে একটা কড়া রাজনৈতিক সুর থাকবে। আপনারা ক্ষমা করবেন, তার কারণ আপনারা মহাভারত নিশ্চয়ই পড়েছেন। সেখানে দেখেছেন যে শকুনির পাশার চালে যুধিষ্ঠির পরাজিত হয়েছিল। এই পরাজয়ের ফলে দ্রৌপদীর বস্ত্র হরণ ঘটে। আর এই আধুনিক মহাভারতে সাম্রাজ্যবাদীদের চালে, তাদের পাশার খেলায় জওহরলাল নেহেরু জিতেছিলেন এবং সেই জেতার ফলে বাঙালি জাতি নামক দ্রৌপদীর মানবিক যে বস্ত্র উলঙ্গ হয়ে গেছিল। আমি এই তত্ত্ব দীর্ঘদিন ধরে লালন করেছি। আজ আমার মনে হয়েছে এই কথাগুলো বলা দরকার। আমি আমার স্মৃতির কথা বলেছি, এখানেই বলেছি। আমি আমার লেখায় লেডির হাতে লাল গোলাপ বলে আমার একটা নভেলেট আছে, এই কাজগুলো আমি করেছি। কিন্তু আজ এই 82 বছরে পৌঁছে আমার মনে হয়েছে এই কথাগুলো আপনাদের কাছে না বললে পর আমার অপরাধ হয়ে যাবে। এবং এই কথা আপনারা গ্রহণ করতে পারেন, ফেলেও দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে ক্ষোভ, যে বেদনা থেকে আমি এই বক্তৃতা তৈরি করেছি, এর তথ্য কোথাও কিন্তু আমার নিজের কল্পনার নয়। আমি কতগুলো পয়েন্ট করে এনেছি, আমি এক একটা পয়েন্ট ধরে ধরে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। যেমন ধরুন 1 নম্বর পয়েন্ট, সত্যিই কি আমাদের দেশ
ভাগ হয়ে স্বাধীনতা পেয়েছিল? না ভাগ হয়ে কি স্বাধীনতা আমরা পেতাম না? আমি মনে করি পেতাম। 1 নম্বর, ভারতকে অবিভক্ত রেখে স্বাধীনতা দেওয়ার জন্য 45 সালে ক্যাবিনেট মিশন তৈরি হয়েছিল। এই ক্যাবিনেট মিশন তারা স্থির করেছিলেন ভারতবর্ষের যে বিভিন্ন প্রদেশগুলো আছে, একেবারে বালুচিস্তান থেকে শুরু করে আসাম, ওদিকে একেবারে হিমাচল প্রদেশ থেকে তৎকালীন মাদ্রাজ, এই প্রদেশগুলোকে ক্লাস্টার করে, অর্থাৎ 1টা 2টো 3টে, কোথাও 1টা কোথাও 2টো, এই ক্লাস্টার করে প্রভিন্স হবে এবং এই প্রভিন্সগুলোর কাছে ফিনান্স এবং ডিফেন্স ছাড়া বাদবাকি সমস্ত স্বাধীনতা থাকবে এই স্টেটগুলোতে। এই ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিলেন। তাঁরা তৎকালীন 2টো প্রধান যে রাজনৈতিক দল পরস্পর প্রতিদ্বন্দ্বী, সেই 1940 সালে লাহোরে যে মুসলিম লীগ, যারা স্বাধীনতার বা যারা পাকিস্তান দাবি করেছিলেন তা জিন্নার কাছে রেখেছিলেন এবং জাতীয় কংগ্রেসের কাছে রেখেছিলেন। মজার কথা, সেই ক্যাবিনেট মিশন 2টো দলেরই সম্মতির স্বীকৃতি পেয়ে গেছিল এবং ঠিক হয়ে গেছিল এভাবেই পূর্ণ ভারতবর্ষ স্বাধীনতা পাবে, ব্রিটিশ চলে যাবে। কিন্তু আপনারা অবাক হবেন, ক্ষমতা দখলের জন্য জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি জওহরলাল নেহেরু 10 জুন 46 তিনি বললেন যে হ্যাঁ, ক্যাবিনেট মিশন ইজ নট ফাইনাল, এর হেরফের ঘটতে পারে। তার কারণ, কেন্দ্র যে আজ যেমন সারা ভারতবর্ষে দেখেছেন সমস্ত শক্তি কেন্দ্রের কাছে, সেই দুর্বল একটা কেন্দ্র জওহরলাল নেহেরু প্রত্যাশা করেননি। তিনি চেয়েছিলেন মোর পাওয়ার টু সেন্টার। তখন তিনি একটি বক্তৃতায় বললেন যে ক্যাবিনেট মিশনের ডিসিশন ইজ নট ফাইনাল, ইট মে বি চেঞ্জড, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে। এই যে সুযোগটা, এই সুযোগ জিন্না সাহেব টক করে গ্রহণ করলেন, কারণ জিন্না বাধ্য হয়েছিল ক্যাবিনেট মিশন প্রস্তাব গিলবার জন্য, বাধ্য হয়েছিল, গিলে ফেলেছিলেন, তার কিছু করার ছিল না। তো একটা অ্যালিবাই পেয়েই তিনি পরবর্তীকালে বললেন নো, ডাইরেক্ট অ্যাকশন করো। 16ই আগস্ট কলকাতায় সেই কুখ্যাত রায়ট লেগে যায়। শুধু কলকাতা নয়, তার সঙ্গে নোয়াখালী, বিহার থেকে শুরু করে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং সমস্ত সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল। অর্থাৎ যে জুয়ো খেলাটা শুরু হলো তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে সেই, এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমরা আমি অন্তত ভুলতে পারি না। ফলে কি দাঁড়ালো, এই যে বিভৎস দাঙ্গা, এই দাঙ্গা সমস্ত ভারতবর্ষকে নাড়িয়ে দেওয়ার ফলে জাতীয় কংগ্রেস বাধ্য হলেন যে বেশ, এই অবস্থায় থাকা যায় না, দেশ ভাগ করে স্বাধীনতা নিতে হবে। এবং আরেকটা কথা,
মহাত্মা গান্ধী তখন ডিপাওয়ার্ড। কংগ্রেসের মধ্যে মহাত্মা গান্ধীর কোনো সে ছিল না। সুভাষ বোস অন্তর্ধানে চলে গেছেন, সমস্ত ক্ষমতাটা তখন জওহরলাল নেহেরুর হাতে। এই ডিসিশনের পর যখন সারা দেশে দাঙ্গার আগুন জ্বলতে শুরু করলো, তখন গান্ধীর পরামর্শ না নিয়ে, উপেক্ষা করে ঠিক করা হলো যে ভাগ হোক, ভাগ হলে পর শান্তিতে আমরা থাকতে পারবো। দেশভাগ এই গৃহীত হয়ে গেল। এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু কংগ্রেসের সিদ্ধান্তগুলোকে কি ছিল, কেন তারা কি জানতেন না? তাদের ধারণা ছিল এক। কংগ্রেসের পক্ষে কি যুক্তি ছিল, কোন যুক্তি দিয়ে তারা মেনেছিলেন? এক, তাদের ধারণা ছিল দুই স্বাধীন রাষ্ট্র যদি গঠিত হয়, যেমন ধরুন এই যে বিরোধটা কেন, মুসলিমরা চেয়েছিল আমরা একটা স্বাধীন আমার দেশ চাই। যদি তাদের স্বাধীন দেশ দেয়া হয়, তাহলে পর সাম্প্রদায়িক যে উন্মত্ততা সেটা কমে যাবে। কংগ্রেসের সিদ্ধান্ত, সাম্প্রদায়িক উন্মত্ততা কমে যাবে। বি, এটা এক নম্বর। এ, বি কি, দুটি রাষ্ট্রের উপর সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবে। বলছে যে দুটো রাষ্ট্র, এতদিন পর্যন্ত ঝামেলা তো ছিল হচ্ছে ওরা চাইছে 40-এ লাহোরে চাইছে যে আমাদের আলাদা রাষ্ট্র দিন, ধর্মভিত্তিক রাষ্ট্র যদি আমরা দিয়ে দিলাম তাহলে পাশাপাশি দুই রাষ্ট্র তারা সুসম্পর্ক বজায় রেখে চলবে। আর সি, 3 নম্বর কি এরা ভাবলেন, দুই রাষ্ট্রের সংখ্যালঘুরা নিজেদের ভিটে মাটিতে বসবাস করতে পারবেন। আপনারা ভেবে দেখুন, অর্থাৎ দুটো দেশ যখন হয়ে গেল, দুটো অংশেই তো সংখ্যালঘু হয়ে যাবে। এইবার যেহেতু সংখ্যালঘুরা বা তাদের ধর্মীয় দাবি অনুসারে যার যার হোমল্যান্ড হয়ে গেছে, সুতরাং এই দুই সংখ্যালঘু পাশাপাশি বাস করবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং আরেকটা কথা, অপরিসীম ক্লেশ আর লাঞ্ছনা থেকে মুক্তি পাবে। এই সিদ্ধান্ত জাতীয় কংগ্রেস এই যুক্তিটা, আবার এটাও তারা জানে, মজাটা কিরম দেখুন, এটাও জানে যে এটা যেমন একটা দিক, আর একটা দিক হচ্ছে যেহেতু ওই দুই সম্প্রদায়ের এরা বাস করছে, এদের মধ্যে যেটা সমস্যার বীজ সেটাও কিন্তু শক্ত হয়ে রয়েছে। এখানে আমার একটা প্রশ্ন, শুধুই কি ধর্ম বিভাজন ছিল, শ্রেণী বিভাজন কি ছিল না, জাতপাতের বিভাজন কি ছিল না? আপনারা, আমি পূর্ব বাংলার কথা বলছি, পূর্ব পাকিস্তানে যে ভূমি ব্যবস্থা, এই ভূমি ব্যবস্থার অধিকাংশ মালিকানা ছিল বর্ণ হিন্দুদের হাতে। যুগ যুগ ধরে এই বর্ণ হিন্দুদের হাতে একেবারে ক্ষেতমজুর বা কৃষক যে ধর্মে মুসলিম, তারা নানাভাবে প্রতারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। এটা ঐতিহাসিক সত্য। এবং আমাদের দেশে যাদেরকে নমশূদ্র বলা হয়, তারাও এই জাতপাতের ব্যাপারে বর্ণ হিন্দুদের কাছে বহুদিন, দীর্ঘদিন ধরে অপমানিত হয়ে গেছে। এই যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা এদের মাথায় ছিল না,
এরা ভেবেছিলেন যে দুটো টুকরো করে দিলে পরে সমস্যার সমাধান হবে। তখন এদের মাথায় এই প্রশ্নটা আসে এবং তারা তখন বলে যে যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায় ভারতে চলে আসতে বাধ্য হয় তাদের ত্রাণ ও পুনর্বাসের জন্য ভারত সরকার যথাসাধ্য চেষ্টা করবে। প্রথমে তারা সিদ্ধান্ত নিলেন যে কোনো সমস্যা নেই, দুটো ভাগ হবে, দুটো সম্প্রদায় থাকবে। এরপর তারা দ্বিতীয় চিন্তা করলেন যে যদি এরপরও কোনো সংখ্যালঘু সম্প্রদায় মনে করে যে আমরা সেফ নই, তাহলে তারা নিজেরা অন্য যে দেশ চাইবে সে দেশে চলে আসতে পারবে। আপনারা ভেবে দেখুন, ইতিহাসটা তৈরি হচ্ছে 47-এর 16ই জুন গান্ধীজি কি বললেন? কল্পনায় ও বাস্তবে আতঙ্কগ্রস্ত হয়ে যেসব হিন্দু তাদের গৃহে থাকতে পারবে না, তাদের একটা সমস্যা আছে। তিনি কিন্তু বুঝতে পেরেছেন সমস্যাটা আছে। সেক্ষেত্রে ভারতীয় রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রদেশের নিশ্চিত কর্তব্য হবে ওই উদ্বাস্তুদের দুহাত বাড়িয়ে গ্রহণ করা এবং সমপ্রকার যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা দেয়া, তাদের অনুভব করতে যেন তারা পারে যে তারা অপরিচিত দেশে আসেনি। আমি পটভূমিকাটা বলতে চাচ্ছি। 47 সালের পর কি হয়েছে এটা আপনারা অনেকেই জানেন এবং জানবেন। কথা হলো যে দেশভাগ তারা স্বীকার করে নিলেন, তাদের মনে মনে চিন্তা করলেন যে কোনো অসুবিধা হবে না, দুই সম্প্রদায় থাকবে, তারা তাদের তাদের দেশ পেয়ে গেছে। আবার তার সব বললেন যদি কিছু অসুবিধা হয় এই স্বাধীনতা থাকবে চলে আসার। কিন্তু বাস্তবটা কি ঘটল? বাস্তবটা মারাত্মক বাস্তব ঘটল। সেটা হলে এই কংগ্রেসের এই প্রত্যাশা কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি মোটেই গ্রহণ করলো না। তার বুঝতেই পারলো না যে একটা কলোনিয়াল শক্তি, যে শক্তিটা আমার দেশ 250 বছর ধরে শাসন করেছে, তারা ছেড়ে চলে যাচ্ছে আর দুটো টুকরো হয়ে গেল, তারা বন্ধুত্বভাবে বাস করবে, তাদের কোনো ভূমিকা থাকবে না। এই যে রাজনৈতিক অবিবিশ্বকারিতা, অথবা বলা যেতে পারে রাজনৈতিক ক্ষমতা লাভের উদগ্র লালসা, ইতিহাসের একটা অদ্ভুত সন্ধিক্ষণ তৈরি করে দিল। এবং কি দাঁড়ালো যে বিশেষ করে পশ্চিমে ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয়ে গেল। পাঞ্জাব দুটো প্রভিন্স তো ভাগ হয়েছিল, বেঙ্গল এবং পাঞ্জাব, দুই রাষ্ট্রের মধ্যে। এই যে কল্পনা করুন, পাঞ্জাবে তো ধর্মীয় তিনটা ব্যাপার, হিন্দু, শিখ এবং মুসলিম। প্রথম সেখানে এত মানে বিভৎস দাঙ্গা হয় যে তখন বাধ্য হচ্ছে এই সরকার লোক বিনিময় করবার। লোক বিনিময়, আপনারা এই যে প্রবল দাঙ্গার ব্যাপারটা, এটা কিন্তু পশ্চিমী লেখকদের লেখার মধ্যে পাবেন। দ্যাট ওয়াজ শর্ট টাইমড। মান্টোই বলুন, ইসমত চুগতাই বলুন, রাজেন্দ্র সিং বেদি কথাই বলুন, কিষাণচন্দ্রের কথা বলুন, তাঁরা এই যে বিভৎস ব্যাপারটা ঘটলো তার সঙ্গে সঙ্গে কিন্তু কংগ্রেস সরকার বুঝে নিল যে লোক বিনিময় করা দরকার। পাঞ্জাবের লোক বিনিময় হয়ে গেল, বর্ডার সিল্ড হয়ে গেল, এবং এই লোক বিনিময় প্রায় 1 কোটি লোক বিনিময় হয়েছিল। বিনিময়ের ফলে সুবিধাটা কি দাঁড়ালো যে আপনি ল্যান্ড এবং পিপল ঠিক রেশিও অনুযায়ী আপনি ডিস্ট্রিবিউট করছেন। আপনি ত্রাণ এবং পুনর্বাসন, ত্রাণ দিচ্ছেন এবং পুনর্বাসন করাচ্ছেন, যার জন্য
পাঞ্জাবে সমস্যাটা খুব অল্প দিনের জন্য ভয়ঙ্কর হয়ে উঠলেও খুব সহজেই সেটা সেটেলড হয়ে গেল। যে সেটেলমেন্টের ফলে যে সমস্যাগুলো পরবর্তীতে উদ্ভব হতে পারে সেটা হলো না। তার কারণ তাদের পুনর্বাসনের ব্যবস্থা, ত্রাণ তো বটেই, পুনর্বাসনের ব্যবস্থা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুনর্বাসন সরকারিভাবে পুনর্বাসন করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রবলেম সলভড। সেই জন্য দেখবেন ওই যে বলে না যে একটা চলতি কথা আছে যে পশ্চিমে এই রিফিউজিদের নিয়ে, তাদের ট্র্যাজেডি নিয়ে যে সাহিত্য তৈরি হয়েছে তার তুলনায় পূর্বে হয়নি। আমি তাদের সাহিত্যের, এরা সব নমস্য লেখক, কোনো দ্বিমত নেই। মান্টো কিংবা ইসমত চুগতাই, রাজেন্দ্র সিং বেদি খুব বড় বড় লেখক, কিন্তু আমি এটা মানতে রাজি নই যে পূর্বে হয়নি। পশ্চিমে খুব শর্ট টাইমে হয়েছিল, সেই ট্র্যাজেডি তারা রূপান্তরিত করেছে, তারপর বন্ধ হয়ে যায়। কিন্তু পূর্বের ইতিহাস, এটাই আমি বলতে চাই যে সেই পাশা খেলায় জয়লাভের পর কেন আজকের বাঙালি জাতি দ্রৌপদীর মতো তার মানবিক বস্ত্রহরণ হয়েছিল। তা সত্ত্বেও পূর্বের এই ট্র্যাজেডির লেখা আজও চলছে। শুরু হয়েছিল 47-এ, আজও চলছে, আজও সীমান্ত সমস্যা আছে, আজও অসাধারণ সাহিত্য রচিত হয়েছে, আমি সেটা পরে বলছি। কিন্তু তারা যে দেখুন কিভাবে কংগ্রেসের ডিসিশন হয়, তারে পশ্চিম প্রান্তে তারা একটা ডিসিশন নিল কি না, লোক বিনিময় করাবো, লোক বিনিময় করাবো, তাদের ত্রাণ দেব, তাদের পুনর্বাসন ঘটাবো। হোয়াট ইজ অ্যাবাউট ইস্টার্ন রিজিয়ন? অবাক হয়ে যাবেন। মোট কথা কংগ্রেস নেতা, কারণ এই পশ্চিম প্রান্তে যতটা এক্সচেঞ্জ হয়েছিল 1 কোটির মতো মানুষ, তখন কিন্তু পূর্ববঙ্গ এবং এখানে মিলে তার বেশি সংখ্যালঘু ওখানে বাস করছে, এখানে বাস করছে। এই ঘটনা যখন হচ্ছে তখনও এদেশে এবং ওদের কয়েক কোটি মুসলমান এবং হিন্দু বাস করছে। এই তখন পশ্চিমবাংলায় এদের ডিসিশনটা কি? তার কারণ যদি পাঞ্জাবের ক্ষেত্রে এই পুনর্বাসন এবং ত্রাণের প্রয়োজন হয়ে থাকে, তাহলে তো পূর্ব পাকিস্তানের ক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে ভারত সরকার কি করলো? স্টেট বলল জলস্রোতের মতো আগত উদ্বাস্তুদের আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গ সরকার ত্রাণের যেটুকু ব্যবস্থা গ্রহণ করেছিল সেটুকু স্যাংশন দিতে টালবাহানা। সরকার বলল পূর্ব বাংলা থেকে যদি এখানে কেউ আসে তাদের ত্রাণ এবং পুনর্বাসনের কোনো প্রশ্নই ওঠে না, পুনর্বাসনের কোনো ব্যবস্থাই ছিল না। রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট বলে কোনো ডিপার্টমেন্টই তখন ছিল না। এর পেছনে ভারত সরকারের একটা সুচিন্তিত নীতি ছিল। আমি এই আপনাদেরকে এই নীতিটা, এটা কিন্তু এমনি নয়, নীতিটা কি কোনো দলিলে লেখা ছিল না। অর্থাৎ আজ যদি আমাকে প্রশ্ন করেন যে সরকারি কোনো দলিলে কি এটা পাওয়া যাবে, না। কিন্তু ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে লেখা কয়েকটি চিঠি থেকে এই নীতি সম্পর্কে কিছু ধারণা করা যায়। 1948 সালের 16 ও 22 আগস্ট ডাক্তার রায়ের কাছে নেহেরুর চিঠির সারমর্ম শুনুন। বলছে পূর্ব পাকিস্তান থেকে ব্যাপক উদ্বাস্তু আগমন হলে সমস্যার কোনো যুক্তিসম্মত সমাধান সম্ভব নয়, সুতরাং তা যে কোনোভাবেই বন্ধ করতে হবে। পাঞ্জাবে ওই ঘটনা ঘটে গেল, আর আমাদের এখানে কেন্দ্রীয় সরকার থেকে দিদেন চিফ মিনিস্টার এর কাছে চিঠি এলো যে দেখুন ওখান থেকে যদি কোনো
ব্যাপক উদ্বাস্তু আগমন হয়, তাহলে কিন্তু সমস্যা করা যাবে না। এই কথার মানেটা কি? মানেটা হচ্ছে আপনারা ব্যবস্থা করুন যাতে ওখান থেকে না আসতে পারে, কথাটা বুঝুন। এবং এই তথ্য এর পরে পাবেন, আপনি জানেন যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বিধান রায় তো নয়, প্রফুল্ল ঘোষ। ডক্টর প্রফুল্ল ঘোষ নিজের ইনিশিয়েটিভে তাকে পূর্ব পাকিস্তানে পাঠানো হয়েছিল ওখানকার সংখ্যালঘু বা হিন্দুদের বোঝানোর জন্য, আপনারা দয়া করে ওপারে যাবেন না, এখানে কোনো অসুবিধা নেই, আমরা সমস্ত ব্যবস্থা করছি। দুটো খালি আপনি দু প্রান্তের দুটো নীতির কথা আমি আপনারা তুলনা করবেন, কিন্তু বাস্তব কি হচ্ছে এটা ঠিকই যে নোয়াখালীর দাঙ্গা হয়েছিল 46-এ, তারপর 49 অবধি পূর্ব পাকিস্তানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। তা সত্ত্বেও 47-এর পর প্রচুর মানুষ, আমি নিজে, আমার পরিবার 47-এর পর চলে এসেছি। তার কারণ হচ্ছে আমরা বর্ণ হিন্দুরা ভূমির মালিক ছিলাম। আপনারা কল্পনা করতে পারবেন না যে ভূমি ভাগ অর্থাৎ জমিদারি শেষ কথা নয়, জমিদার, তালুকদার, গাতিদার, চাকলাদার হতে হতে 200 স্তর থাকতো। আমাদের মতো এখনো আমার মনে আছে, আমাদের 2 ঘর ভুইমালি ছিল, আমরা ভুইমালি বলতাম। ভুইমালি মানে প্রজা। এবং তাদের নিয়ম ছিল আমাদের পরিবারে সাংবৎসরিক যে ক্রিয়াকর্ম, বিবাহ, শ্রাদ্ধ কিংবা পুজো, আচ্ছা, সেখানে ফ্রি লেবার দেওয়ার জন্য দিতে হবে, এটা নিয়ম ছিল। পরিবর্তে তারা আমার ওইখানে ট্যাক্স ছাড়া বসবাস করত। তো প্রশ্নটা দাঁড়াচ্ছে যে নোয়াখালীর দাঙ্গা 46-এর পর 49 অবধি সেখানে দাঙ্গা হয়নি ঠিকই, কিন্তু যেই মুহূর্তে আপনি কল্পনা করুন বংশ পরম্পরায় এই ধরনের যে দলিত হচ্ছে যারা, অপমানিত হচ্ছে যারা, আমার বাড়িতেই তো, আমার বাড়িতে আমার দাওয়াতে কোনো মুসলিম উঠতে পারতো না, তারা নিচে বসতে হতো। আমার বাড়িতেই সেই ভুইমালিরা যদি খেত, তার কাজ ছিল সেই পাত্র, মেজে সব কিছু ঠিক করে ওখান থেকে দূর, তার তো ছোঁয়াছাড়ি চলবে না। তো এই যে যুগের পর যুগ যে মানবিক অপমান, এ কথা তো আপনারা, আমার তো মনে হয় রবীন্দ্রনাথের ওই যে সেখানে পড়েছেন যে উনি যখন পূর্ব বাংলায় গেলেন তার জমিদারি দেখতে গিয়ে, দেখলো যে একটা জায়গায় চাদর, একটা জায়গার চাদর উল্টে দেওয়া আছে, 17 ইঞ্চি উল্টে দেওয়া আছে। তো উনি জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, উল্টে দেওয়া কেন? না, 17 ইঞ্চির উপরে হিন্দু প্রজারা বসবেন, আর উল্টে দেওয়া যে জায়গায় মুসলমান প্রজারা বসবেন। উনি বললেন যে এটা হবে না, উনি প্রথম এটা বন্ধ করেছিলেন। তো এই যুগ যুগ ধরে এই যে মানবিক অপমানের একটা ইতিহাস আছে। তো ফলে যেই মুহূর্তে দেশ ভাগ হয়ে তারা তাদের ভূমি খুঁজে পেল, সেই সঙ্গে সঙ্গে তাদের এতদিনের যে চাপা ক্রোধ, তার তো কিছু প্রকার ঘটতে শুরু করলো। ফলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে 47-এর 15ই আগস্টের পর থেকে শুরু করে 49 পর্যন্ত পূর্ব পাকিস্তানে বড় দাঙ্গা না হলেও ওখানকার উচ্চ বর্ণ হিন্দুরা যাদের সঙ্গে ভূমির স্বার্থ জড়িত, তারা সব কলকাতায় চলে এসেছিল। আমরাই এসেছিলাম, কলকাতায় চলে এসছে, এবং তারাই তাদের আশপাশ, তাদের আত্মীয় স্বজন, আশপাশ, এমনকি চাকরি যারা করতো তাদের অপশন দেওয়ার ব্যবস্থা হয়েছিল যে তোমরা কে এবারে আসতে চাও, তারা চলে এসেছিল। এবং প্রশ্ন দাঁড়াচ্ছে, এর মধ্যে 1948 সালে একটা আন্তঃডোমিনিয়ন একটা কনফারেন্স হয়েছিল। আমরা ডোমিনিয়ন ছিলাম তো তখন তো আমাদের সংবিধান রচিত হয়নি। এই যে
তাতে আমরা ঠিক করেছিলাম যে ভাই তুমিও কিছু ঝামেলা করো না, তোমার এখানে সংখ্যালঘুদের ঝামেলা করো না, আমার এখানেও সংখ্যালঘুদের ঝামেলা হবে কিছু। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে কি হবে? স্বার্থান্বেষী লোক, প্রপার্টিওয়ালা লোক, যারা প্রপার্টি থেকে ডিপ্রাইভড হয়েছে যুগ যুগ ধরে, যাদেরকে এতদিন যাদের করেছ অপমান, তারা কিন্তু ওই দাঙ্গা বলুন, তাদেরকে থ্রেড বলুন ইত্যাদি, তার ফলে ধীরে 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 এখানে উদ্বাস্তু আগমন কিন্তু 47-এর পর থেকে, কিন্তু সেটা নেহেরু অস্বীকার করছেন। তার কোনো ব্যবস্থা নেই, তারা নিজেরাই কিন্তু আমরা এটা তৈরি করে দিচ্ছি, আমরা সেটেলমেন্ট করেছি আমাদের মতো, প্রাইভেটলি সেটেলমেন্ট করেছি। এরকম কয়েক লাখ মানুষ এসছে, যে আপনারা যদি দেখেন যে তাদের ন্যূনতম সরকারি ব্যবস্থা তখন ছিল না। 49 পর্যন্ত এই ধরনের কোনো রকম সরকারি ব্যবস্থাই ছিল না। ফলে কি দাঁড়ালো? 1950 সালের ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবাংলার উদ্বাস্তুদের সরকারি কোনো ত্রাণ ও পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছিল না বললেই হয়। আপনি ভাবতে পারেন 47-এ দেশ ভাগ হয়ে গেল, তার আগে দাঙ্গা ফাঙ্গা হয়ে গেল, একটা সরকার তার কোনো পরিকল্পনাই হলো না যে এখান থেকে অধিক সেটেল হয়ে গেল, আমার এই পূর্ব সীমান্তে কি হবে ত্রাণের কোনো ব্যবস্থাই করলেন না। অথচ 1939 সালে, ওই 49 সালের মধ্যে সরকারি হিসেব মতো, আমি এখানে স্ট্যাটিস্টিক তুলে দিচ্ছি, 16 লক্ষ, 1950 সালের প্রথম 6 মাসে আরো কয়েক লাখ উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে এলো। 49-এ 16 লক্ষ এলো, আর 50-তে প্রথম 6 মাসে আরো কয়েক লক্ষ উদ্বাস্তু এখানে চলে এলো। 1950-এর এপ্রিলে নেহেরু লিয়াকত চুক্তি হলো একটা, লিয়াকত তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, চুক্তি হলো যে হিন্দুদের নিরাপত্তার অভাব, হিন্দুদের যেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তাকে বলে নেহেরু লিয়াকত চুক্তি। কিন্তু সেটা হচ্ছে অত্যন্ত সাময়িক। এইসব বাস্তব পরিস্থিতি থেকে আমরা পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুদের সম্পর্কে ভারত সরকারের নিজের সার সংক্ষেপটা আমি বলি এবার, এতক্ষণ যে বললাম যা সার সংক্ষেপটা কি, পূর্ব পাকিস্তান থেকে হিন্দুদের ব্যাপক দেশত্যাগ, সম্ভব হলে দেশত্যাগই একেবারে বন্ধ করা, দেশত্যাগ বন্ধ করতে হবে একেবারে পার্টিগতভাবে। দিদেন চিফ মিনিস্টারকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কংগ্রেস থেকে লোক যাচ্ছে ওখানে, তারা বলছে আপনারা আসবেন না, বাধা দিচ্ছে আমাদের। পূর্ব পাকিস্তান থেকে যেসব শরণার্থী পশ্চিমবাংলায় এসেছে তাদের পূর্ব পাকিস্তানে ফেরত পাঠানো, যারা আসছে পুলিশ ধরে 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 ওপারে পাঠিয়ে দাও, তখনও তো ভিসা পাসপোর্টের প্রশ্ন নাই, পাঠিয়ে দাও। 3, পূর্ব পাকিস্তানের হিন্দুরা যাতে দেশত্যাগে উৎসাহিত না হয় এবং যারা দেশত্যাগ করে এসেছে তারা যাতে পূর্ব পাকিস্তানে ফিরে যেতে আগ্রহী হয়, তার দিকে লক্ষ্য রেখে পশ্চিমবাংলার উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য স্বাধীনতার অল্প পরে পশ্চিমবাংলার তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ এই উদ্দেশ্যে পূর্ব পাকিস্তান সফর করেন। এই দেখুন যে কথা আমি আগে বলেছিলাম, একটা চিফ মিনিস্টার তিনি চলে যাচ্ছেন ওখানে, আপনারা আসবেন না। আমি শুধু দুটো দেশে দুটো প্রান্তের একটা কম্পারিটিভ ছবি তুলে ধরতে চাই। তিনি হিন্দুদের দেশত্যাগ না করতে এবং নিজেদের ভিটামাটিতে থাকতে বলেন, তিনি মিথ্যে প্রতিশ্রুতি দেন শীঘ্রই পূর্ব পাকিস্তানে অবস্থা স্বাভাবিক এবং পশ্চিম পাকিস্তান সরকার তাদের নিরাপত্তার ব্যবস্থা নেবে বলছে, তাদের সরকারিভাবে বলছেন একজন চিফ মিনিস্টারকে, আপনারা যাবেন না, এখানকার এর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে, আপনাদের ব্যবস্থা করা হবে। এমনকি 1948-এর আন্তঃডোমিনিয়ন সম্মেলনের পর দেশত্যাগ কমলেই শরণার্থীরা, দেশত্যাগ কমে গেল ডোমিনিয়নের সময়, কিন্তু শরণার্থী যারা এসেছিল 47-এর এরপর বর্ণ হিন্দুরা, তারা কেন ফিরে যাবে? তারা কিন্তু ফিরে গেল না। এবার ব্যাপারটা লক্ষ্য করুন, এই সম্মেলনের মাস 2-এর মধ্যেই 1948-এর এপ্রিলে পশ্চিমবঙ্গ সরকার হঠাৎ ঘোষণা করলো, যেহেতু ওই সম্মেলনের পরে কোনো হিন্দু সম্প্রদায় গোলযোগ দরুন দেশত্যাগ করেনি, তাই
আমি লাল কালির দাগ দিয়ে রেখেছি। তাই 1948 সালের 25শে জুনের পরে আগত কোনো শরণার্থীকে আর উদ্বাস্তু বলে গণ্য করা হবে না। কি ভয়ঙ্কর কথা! 48-এ যেহেতু ওই লিয়াকাত আর কয়েকদিন শান্ত রইল, বললো 48 সালের 25শে জুনের পরে আগত কোনো শরণার্থীকে আর উদ্বাস্তু বলে গণ্য করা হবে না এবং তাদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। লাল কালির দাগ দিয়ে রেখেছি। ডিক্লেয়ার্ড, সরকারিভাবে ডিক্লেয়ার্ড হয়েছে, সরকারি হিসেব অনুযায়ী। এবার দেখুন, 1948-এর জুন মাস পর্যন্ত পশ্চিমবাংলায় 19 লক্ষের কিছু বেশি উদ্বাস্তু এসেছিল। ওই ওই যে ইয়ারমার্কের আগে এসে গেছে 19 লক্ষ। উপরোক্ত ঘোষণার কেন্দ্রীয় রাজ্য সরকার 11 লক্ষ উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসনের দায়িত্ব স্বীকার করে। ওইটুকুর মধ্যে 19 লক্ষের মধ্যে দায়িত্ব নিল কি 11 লক্ষের, বাকিরা কোথায় যাবে? ভবিষ্যতে যারা ওপার থেকে আসবে তাদের দায়িত্ব অস্বীকার করতে পেরেছিল। শুধু তাই নয়, যেসব উদ্বাস্তু ক্যাশ ডোল পাচ্ছিল তাও বন্ধ করার হুমকি দেওয়া হলো। দক্ষিণ কলকাতার ক্যাম্পের উদ্বাস্তুরা প্রতিবাদ জানাতে গেলে মহাকারণে লাঠিচার্জ হয়, উদ্বাস্তু পুলিশের সংঘর্ষ ঘটে। অর্থাৎ এই ঘটনা ঘটেছে। কেন তারা যাবে কোথায়? তখন এই যে মিলিটারিরা এসছিল বলে যে ক্যাম্পগুলো, কলকাতার বিভিন্ন ক্যাম্প, তারপর উল্টোডাঙ্গ অঞ্চলের যে মুসলিম বাড়িগুলো যারা ছেড়ে চলে যায়, এই উদ্বাস্তুরা তারা নিজেদেরই ইয়েতে লেক থেকে তো ছিল, যাকে বলে উদ্বাস্তুরা ভর্তি ছিল, তারা যখন মহাকারণে যাচ্ছে লাঠিচার্জ হচ্ছে। এটা কি পাঞ্জাবিরা ভাবতে পারবে? লাঠিচার্জ অ্যান্ড ফায়ারিং। 1950 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে দুই বাংলার সাম্প্রদায়িক গোলযোগে এইবার 50-তে একদম ভয়ঙ্কর রকমের হয়ে গেল। এবং এটা আমার শোনা কথা, ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট। আমাদের যে আমি যে অঞ্চলটায় বাস করতাম, মাধব পাশা বলে, এই মাধব পাশা অঞ্চলের যে জমিদার বাড়ি, সেই 50-তে সেই জমিদারের বংশধরকে একেবারে কচুকাটা করে দেওয়া হয়েছিল। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বাংলায় সাম্প্রদায়িক গোলযোগের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাচ্ছে, অথচ এপারে কোনো সরকারি প্রিপারেশন নেই। 3 মাসের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে বেসরকারিভাবে 12 থেকে 13 লক্ষ হিন্দু 3 মাসের মধ্যে সীমান্তে নানা স্থান দিয়ে জলস্রোতের মতো পশ্চিমবাংলায় চলে আসে। এদের অধিকাংশই কৃষিজীবী, কারণ বর্ণ হিন্দুরা তারা কিন্তু 47 থেকে 49-এর মধ্যে টুকটাক করে সব চলে এসছিল। আর কৃষিজীবী গরিব সাধারণ মানুষ, তাদেরকে ওই প্রফুল্ল ঘোষ এবং তৎকালীন শাসক শ্রেণী যে বার্তা দিয়ে এসছিল, তোমরা থাকো, যাবে না, সেই আশার ছলনে ভুলি কিফল লভিনু হায়, তারা কিন্তু ওখানেই থেকে গেছিল। 50 রায়টের পর তারা অধিকাংশ কৃষিজীবী বা স্বল্পবিত্ত বা নিরক্ষর, সরকারি সাহায্য ছাড়া যাদের চলাই সম্ভব ছিল না, অথচ সরকারের পক্ষ থেকে কোনো অভ্যর্থনা বা ত্রাণের কোনো পরিকল্পনাই ছিল না। আমি তলায় একটা লাইন লিখে লাল কালির দাগ দিয়েছি, তারা সারা রাজ্যে যে যেখানে পারে আশ্রয় গ্রহণ করলো। আমি এর একদম শেষে যে কথাটা সিদ্ধান্তে আসব, যে দেশভাগ এবং আমাদের পরিবেশ বিপর্যয় এবং নৈতিকতার তার মূল জায়গা কিন্তু একটা জায়গা, যদি পরিকল্পনাভাবে কোনো একটা বিরাট মবকে আপনি যদি সেটেলড, সরকারিভাবে সেটেলড না করান, আমি আমার বাঁচার জন্য যেখানে যত্র তত্র আমি সেখানে বসতে যদি পারি, তাহলে আগামী কয়েক দশক পর আমার পরিবেশের যে কি সর্বনাশ হবে, অথবা একটা ছোট্ট জায়গার মধ্যে
কয়েক লক্ষ মানুষ পরিবারকে ঘেঁষাঘেঁষি করে বাস করলে পর মানবিক যে সমস্ত গুণাগুণগুলো কিভাবে ধ্বংস হবে তার সূচনা কিন্তু এখানেই হয়েছিল। আমি আমি এইটুকু পড়লাম আপনাদের, যেখানে আমি সিদ্ধান্তে যাব তার বাস্তবতা ছিল এই। এবার দেখুন, 1950 সালের 3রা মার্চ কেন্দ্রীয় মন্ত্রী মোহনলাল সাক্সেনা কলকাতায় এসে জানালো কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের কোনো দায়িত্ব নয়, শুধু ত্রাণের দায়িত্ব নেবে। ওই 1950 সালের ওই ভয়াবহ দাঙ্গা, যে দাঙ্গার পরে এখানে চলে আসলো, তারপর ওখানকার সেন্ট্রাল মিনিস্টার তিনি কি বলছেন? তিনি বলছেন যে দেখুন, আপনাদের এই অবস্থা, আমরা কিছু টোল দিতে পারি, ত্রাণ দিতে পারি, পুনর্বাসন সেটেলমেন্ট করতে পারবো না। এবং আরেকটা কন্ডিশন, শান্তি ফিরে এলে ওদের ফিরে যেতে হবে। ক্যান ইউ ইমাজিন? এই সব রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কি কোনো সমাজবিজ্ঞানী ছিল না? এ শান্তি কোনোদিন আসে? ইতিহাস কি তারা আপনি পাঠ করেননি? কিন্তু আমি বারবার বলি, ওই যে ক্ষমতার জুয়ো খেলাটা আজকে একটা জাতিকে কোথায় নিয়ে যেতে পারে। ক্ষমতার জুয়ো খেলা চলছে, প্রায় 2 লক্ষের উপর নির্ভরশীল হলো সেখানে। এদের মধ্যে 26,000 ত্রিপুরায় চলে গেল, 26,000 উড়িষ্যার গেল, বিহার নিল 50,000, বাকিটা পশ্চিমবঙ্গে রইল। তিনি পশ্চিমবাংলার সরকারকে নির্দেশ দিলেন সীমান্তের কাছে আশ্রয় শিবির খুলুন। আপনারা লক্ষ্য করুন, 1950-তে বললো, ওরা তো চলে গেল আলাদা আলাদা হয়ে, বাঙালি বিচ্ছিন্ন হয়ে গেল, তারা চলে গেল অন্য জায়গায়। যে কি অবস্থা আপনার কল্পনা করতে, আমার সঙ্গে ওই একটা পরিবারের পরে আপনি ধারণা করতে পারবেন না কি দুরবস্থায় তারা উড়িষ্যায় গেছিল, কি দুরবস্থায় তারা ছিল ত্রিপুরাতে। তো এই পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিলেন সীমান্তের কাছে, এইবার বলছেন সীমান্তের কাছে তোমরা ক্যাম্প খুলো। এইবার ওই ক্যাম্পে মানুষগুলো আসছে। সেই অনুযায়ী রানাঘাটে, কুপাস আর ধুবুলিয়ায় দুটো বড় ক্যাম্প। আপনাদের অভিজ্ঞতা নেই, কিন্তু আপনারা আপনাদের গার্জিয়ানকে জিজ্ঞেস করবেন, কুপাস ক্যাম্প আর ওই ধুবুলিয়া ক্যাম্প ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছিল। এই প্রথম উদ্বাস্তুদের জন্য একটা প্রণালীবদ্ধ ত্রাণ ব্যবস্থা চালু হলো। এই একটা সিস্টেম আসলো। সিস্টেমটা কি? বর্ডার স্লিপ নিতে হবে, তখনও পাসপোর্ট হয়নি। আপনি ওখান দিয়ে এলেন, বর্ডার স্লিপ নেবেন, এসে শিয়ালদা স্টেশনে গাদাগাদি পড়ে থাকবেন। একেবারে অমানবিক পরিবেশ। আপনারা যখন ওই সময়ের বাংলা সাহিত্যের গল্পগুলো পড়েন, শিয়ালদার এটা পাবেন। ওটা পড়ে থাকলো। সেখান থেকে একটা ট্রানজিট ক্যাম্প হয়ে ত্রাণ শিবিরে এবার যাবেন রিলিফ ক্যাম্পে। এবার লালকারির দাগ দিচ্ছি। 50-এর দশকে সংবাদপত্রে, গল্পে, উপন্যাসে ক্যাম্প জীবনের মর্মান্তিক দৃশ্য বর্ণনা করা হয়েছিল। এই ক্যাম্প জীবন আমাদের বাঙালি নতুন প্রজন্মকে শেষ করে দিয়েছে। মস্তান গুন্ডামি থেকে শুরু করে সমস্ত রকম অবমানবিক গুণগুলো কিভাবে একটা জাতির মধ্যে উঠে আসতে পারে এই ক্যাম্প জীবন। আমি একটা উপন্যাস পড়তে বলবো, নারায়ণ সান্যালের বকুলতলা পিএল ক্যাম্প। আপনারা একটা শুধু পড়ে দেখবেন, কি ভয়ঙ্কর অবস্থা। এরপর কি 1950-এর পরে শরণার্থী আগমন চলতেই আসতে থাকছে। তো আটকাবেন কোত্থেকে? কেননা ওখানে অলরেডি পূর্ব পাকিস্তানে তারা একটা ডিক্লেয়ার করে দিয়েছে যে এই ল্যান্ডে আপনারা থাকতে পারবেন না। এর হার কখনো বেড়েছে, আবার কখনো কমেছে। শরণার্থী আগমনের ফলে 1958 সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো, আবার কেন্দ্রীয় সরকার বলছে যে 1958 সালের 31শে মার্চের পর পশ্চিমবঙ্গে কোনো শরণার্থী এলে তাকে ত্রাণ ও পুনর্বাসের জন্য কোনো সাহায্য দেওয়া হবে না। এটা ইয়ারমার্ক কেটে দিল। 58 সালের 31শে মার্চ। আমি কথাটা বলতে চাই, আপনারা একটা কল্পনা করুন, একটা রাস্তায় যদি ক্রমাগত বাম্পার দিতে যান, একটা গাড়ি দেখবেন যদি চলে না, কিভাবে নাচতে যায়।
আমাদের বাঙালি উদ্বাস্তুদের এখানে আসার ত্রাণ এবং পুনর্বাসনের বদলে কেন্দ্রীয় সরকার কিভাবে একটার পর একটাই পাম্প ফেলে গেছে, আর সেই পাম্পের উপর দিয়ে জীবনযাত্রা কিভাবে নাচতে 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 ক্লেদাক্তভাবে হিংস্রভাবে আমরা আজকে এই নতুন যে বাঙালি প্রজন্মকে দেখতে পাই, তার সূত্রপাত তখন হয়েছিল 1958 সালে 1 এপ্রিল ক্যাম্প বন্ধ করে দিল। ক্যাম্প বন্ধ সরকারি হিসেবে তখন পর্যন্ত 31,32,000 উদ্বাস্তু পশ্চিমবাংলায় এসেছিল। এদের নাম ওল্ড মাইগ্রেন্ট, তাদের বললো যে ওল্ড মাইগ্রেন্ট। আমাদের নাম হয়ে গেল ওল্ড মাইগ্রেন্ট। আমরা যারা 58 সালের ওই ওই ইয়ারমার্কের আগে যারা এসেছিল, সরকার আরও বিবৃতি জানালো 1959 সালের 31 জুলাইয়ের মধ্যে সব রিলিফ ক্যাম্প দেওয়া হবে। 61 সালের সেপ্টেম্বরে সমস্ত রিলিফ ক্যাম্প বন্ধ করে দেওয়া হলো। পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের জন্য সরাসরি ত্রাণ কার্ডের এখানেই জবনিকা পাত হলো। মাত্র 14টি পিএল ক্যাম্প 61 সালে কমপ্লিট হয়ে গেল, বন্ধ, আর কোনো সাহায্য নেই। আমার প্রশ্নটা আমি প্রায় শেষ করে আনছি। আমার প্রশ্নটা যাব 1900, যেখানে আমি দাগ দিয়ে রেখেছি, 1949 সালের অক্টোবর থেকে 1950 সালের মধ্যে দক্ষিণ যাদবপুর, টালিগঞ্জ থেকে নৈহাট, উত্তরের নৈহাটি, আপনারা খালি ভূগোলটা লক্ষ্য করুন, উত্তরের নৈহাটি কাঁচরাপাড়া পর্যন্ত এলাকায় 149টা জবরদখল কলোনি গড়ে ওঠে। সরকার, আরে হিউম্যান লাইফ আমাকে যদি একটা কৌটোর মধ্যে ভরে দেওয়া হয়, আমি কি কৌটোর মধ্যে থাকবো? আমি ঠেলে সেই বাষ্পের মতো বাষ্প করেছিল। 149টা কলোনি জবরদখল কলোনি তৈরি হয়েছিল। আমি যে এলাকায় থাকি, পানিহাটি, সোদপুর, সেই ছোট্ট জায়গায় 34টা কলোনি আছে, 34 কলোনিস। এবং জমির এবার তার ফলে কি দাঁড়াচ্ছেটা আরো ভয়াবহ, 149টা জবরদখল কলোনি। আচ্ছা, জবরদখল মানেটা কি? আপনি তো একজনের জমি নিচ্ছেন, তাই তো? তাহলে যিনি জমি আপনি কেড়ে নিচ্ছেন, সে কি করবে? জমির মালিকরা ভাড়াটিয়া গুন্ডা এবং পুলিশ ও প্রশাসনের সাহায্যে জবরদখলকারীদের উচ্ছেদ করার আপ্রাণ চেষ্টা করে। গুন্ডা, মারামারি, কাটাকাটি, রাতের পর রাত এই ঘটনাগুলো ঘটেছে। আপনারা জিজ্ঞেস করবেন আপনাদের আগের প্রজন্মদের যে কি অবস্থা গেছে। এই যাদবপুর এখন তো পশ এলাকা বলে, তারা সফল হয় না, তখন আইনের সাহায্যে তুলবার চেষ্টা হয়। আমার মনে আছে উদ্বাস্তুরা লড়াই চালায়, বলা হয় 1950-এর পর জবরদখল হলে সরাসরি উচ্ছেদ হবে। অবশেষে উদ্বাস্তুরা জয়ী হয় দীর্ঘ 4 বছরের আন্দোলনে। অর্থাৎ কোর্ট বলেছিল, আমার মনে আছে, ইট ইজ এ কোর্টস অ্যাক্ট। এরপর কি হলো? তাছাড়া আরেকটা লাল দাগ, এটা মনে রাখবেন, তাছাড়া রাজ্যের সর্বত্রই রেল লাইন, সড়কের ধারে, নদী ও খালের বাঁধের ওপর বিল ঝিল অধিকারের বহু সংখ্যক জবরদখলকারী কুড়ে ঘর বেঁধে বসবাস করছে। এদের সংখ্যা কত কেউ জানে না, এদের সংখ্যা কত কেউ জানে না। আমি এবার আপনাদেরকে এবার কনক্লুশনে যাও। একটা নির্দিষ্ট এলাকা, সেই এলাকার জনবসতি এবং ল্যান্ডের রেশিও আপনি কল্পনা করুন। আমি ব্যক্তিগতভাবে এই রেল লাইন, শিয়ালদা থেকে নৈহাটি রেল লাইনের পাশ দেখেছি, আজও দেখছি। এবং সমস্ত নিকাশি ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কারণ সমস্ত জমির চরিত্র বদলে গেছে। জমির একটা চরিত্র থাকে, কোনোটা বাস্তু জমি, কোনোটা কৃষি জমি, কোনোটা জলা জমি, এবং এই ক্যারেক্টার কিন্তু আপনি বদলাতে পারেন। আপনি আজকেরও দেখবেন ওই আরএলও ডিপার্টমেন্টে যান, ওই ঘুষ দিয়েও আপনি পারবেন না, বড় কঠিন ব্যাপার। এই এত মানুষ এ আসার ফলে আমার জমির
চরিত্র বদলে গেল। আমি যেখানে থাকি সেই অঞ্চলে বিখ্যাত একটি নদী, আপনারা নাম শুনতে পারেন, সোনাই নদী। যে সোনাই নদীতে এখনো মামলা চলছে, সেই সোনাই নদীর বেড কমপ্লিটলি মানুষ বসে তাদের তোলা গেল না। কেননা আপনি তো সরকারি সাহায্য পাচ্ছেন না, সরকার আপনাকে ঠেলে ওদিকে পাঠাচ্ছে। আপনি বাধ্য হয়ে প্রাণের ভয়ে বাঁচাতে, আপনার এক্সিস্টেন্স রক্ষা করার জন্য, তখন কি আপনার মনে হবে যে এই আমি জমি চরিত্র নষ্ট করছি কিনা, আমার পরিবেশ ধ্বংস করছি কিনা? না, আপনার মনে হবে না, হবে না, মনেই হবে না। আপনি বাঁচবার চেষ্টা করবেন। তাই সমস্ত সোনাই নদীর বেড আমাদের ওখানে শেকর বিল ভরে গেল, বেড নষ্ট হলো, সমস্ত নিকাশি যে ব্যবস্থা, কেননা আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা এবং সাবার্বসের ঢালটা হচ্ছে পশ্চিম থেকে পূবে, অর্থাৎ গঙ্গার যে দিকটা, একটা গঙ্গা গেছে তো, গঙ্গার মানে আপনি নৈহাটি থেকে বজবজ, এই যে গঙ্গা, সে গঙ্গার পাটটা উঁচু উঁচু, পশ্চিমটা উঁচু, এই ঢালটা চলে এসছে নিচের দিকে, অর্থাৎ সল্টলেক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা সেটা কমপ্লিটলি ডেস্ট্রয়েড। বাগজোলা খাল ডেস্ট্রয়েড, চরিয়াল খাল ডেস্ট্রয়েড, শেকর বিল ডেস্ট্রয়েড, আমাদের সোনাই নদী ডেস্ট্রয়েড। তখনও কিন্তু আমরা বুঝিনি যে আজকের যে গভীর সমস্যা পৃথিবীতে আসছে, সেই সমস্যাটা তৈরি হয়ে গেছে ওখানে হচ্ছে। আর কি আর হয়েছে, এই যে মূল্যবোধে একটা অসম্ভব রকমের, কারণ এটা আমি দোষ দেই না। আপনারা জানেন যে সলোকফ একটা উপন্যাস লিখেন, দি হিউম্যানিটি আপরুটেড, একটা হিউম্যানিটি আপরুটেড, মানবিকতার মানে উন্মূল হয়ে যাচ্ছে। যে ব্যবহার সরকারি তরফ থেকে, যে ব্যবহার দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষ, বাঙালি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নমশূদ্র থেকে শুরু করে নিঃসম্বল মানুষরা এখানে এসেছিলেন, তারা যেভাবে অবহেলিত হয়েছেন, তাকে বাঁচবার জন্য তারা যেভাবে চেষ্টা করেছে, জমি দখল করে, নদীর পাড়ে, নদীর বেডে বসে, হ্যাঁ, জবরদখল করে, আর কি তখন সিস্টেম, একটা সরকারি সিস্টেম, আপনি চাল পাবেন না। এখন আপনি বাজারে গিয়ে যে কোনো দোকানে চাল কেনেন, আমি দেখেছি, আমি যে জায়গাটা থাকি, ছোট্ট একটা খাল আছে, খালের ওপারে চাল বিক্রি হচ্ছে। আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে ও চাল আসবে না, আমাকে রেশনের উপর নির্ভর করতে হবে। সেই রেশনে যাই মাইলাই পাই কি যাই নির্ভর করতে হবে, এবং ওখানে পুলিশ কর্ডনিং আছে। সেই কর্ডনিং ভেঙে বহু বাঙালি যুবককে আমি দেখেছি মাঠ ঘাট বন জঙ্গলের মধ্য দিয়ে ওই চাল স্মাগলিং করছে। আপনারা সমরেশ বসু বিখ্যাত একটি গল্প, এ স্মাগলার, যেটা মৃণাল সেন যে 5টা ছবি করেছিল, যে তার মধ্যে স্মাগলারটাকেও ছবি করেছে। তাহলে আজকে এই যে মানুষের মূল্যবোধ মানে কোথায় ভাঙতে শুরু করে দিয়েছে, এবং আজকের একথা বলতে আমার নেই, আমার বিভিন্ন অঞ্চলে মেয়েরা বেরিয়ে পড়েছে। আপনারা ওই সমরেশ বসুর ওই গল্পটা বারবার পড়তে বলি, ছেঁড়াতম সুখ পড়বেন, পশারিনী পড়বেন, পশারিনী। আজ তো আমি ট্রেনে দেখি মহিলারা হকিং করছে। সেই সময়ে প্রথম, এটা বোধহয় 52 কি 53-তে পশারিনী গল্প। তো এই যে নতুন নতুন বৃত্তি তৈরি হচ্ছে, সেখানে ছেলেরা মেয়েরাও যাচ্ছে।
এটার শুরু কিন্তু এইভাবেই একটা অপরিকল্পিতভাবে ক্ষমতার জুয়া খেলার জন্য একটা সাম্রাজ্যবাদী শক্তির যে হাতের পুতুল হয়ে একটা জাতির উপরে যে অবিচার অন্যায় করা হয়েছিল তারই ফসল হচ্ছে পূর্ব ভারতবর্ষের পূর্ব দিক। এই পূর্ব দিকে আমি বাংলার কথা বললাম, পশ্চিমবঙ্গে এটা তারা আসামেও গেছিল, ত্রিপুরাতেও গেছিল। আমি সেই দিকটা খুব ভালো জানি না, আমি পূর্ব আমার দিকের কথাটা বললাম যে কি ভয়ঙ্কর একটা পরিবেশ গেছে। এইবার একটা এই মাইগ্রেশন তো হচ্ছেই। 58-এ ওনারা বলে দিলেন যে এই 58 পর্যন্ত যারা এসছেন তারা হচ্ছেন ওল্ড মাইগ্রেন্ট। তারপরেও 60, কারণ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 1964-এ ওই কাশ্মীরে হজরতবাল গণ্ডগোল হওয়ার ফলে বিরাট রায়ট হয়ে গেল কলকাতায়, এবং তখন পাকিস্তান থেকে এক জঙ্গল চলে আসে। 65-এ ওয়ার হয়, ভারত পাকিস্তান যুদ্ধ হয়, ওখান থেকে এক জঙ্গল চলে আসে কমন। সুতরাং এইটা তো পোরাস একটা বর্ডার এসছে, তাদেরকে বলা হলো নিউ মাইগ্রেন্ট, তাদের নাম দেওয়া হলো নিউ মাইগ্রেন্ট, এবং তারা যে যার মতো সেটেল। এবং এদেরকে নিয়ে তৎকালীন বাম রাজনীতি, আজকের যে এটা আমি কোনো দলকে আঘাত করছি না, স্বাভাবিক ব্যাপার। আপনি যখন এইটা হয় তখন সেই বাসুদের আন্দোলন, ইউসিআরসি ফর্ম করলো, সংঘ হলো, এবং এই যে কলকাতার আজকের ফুটপাত হকিং, আজকের এই কলকাতার ফুটপাত, তারা সে ফুটপাত করলো। এবং তখন বিধানরা একটা স্কিম করেছিল যাকে বলে এই পাবলিক ভেহিকেলগুলোকে স্টেট ট্রান্সপোর্ট তৈরি করলো, যে সেখানে বাঙালি যুবকদের এমপ্লয়মেন্ট দেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে মানুষ তার এই সংগ্রামের মধ্য দিয়ে তাদের একটা সরকারি বৈরিতার বিরুদ্ধে যে সংগ্রাম করেছে, তার বিরুদ্ধে করতে গিয়ে তাদের হয়েছেটা কি, নানা রকম অন্ধকার পথ বেছেছেন, নানা রকম প্রাকৃতিক ধ্বংস করে, যে ফ্লোরা এবং ফনা, আমি আমার 12-14 বছরে আমার এলাকাতে যত ফ্লোরা এবং ফনা আমি দেখেছিলাম, আজ তার কিচ্ছু নেই। আমি আমার পাড়াতে সজারু দেখেছিলাম, আজ তার কিচ্ছু নেই। না থাকার এই যে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এটার মূল কারণটা হচ্ছে পার্টিশন। এবং এই পার্টিশন, বিমাতৃসুলভ আচরণ, এই তার ক্ষমতার পাশা খেলার জন্য আমরা তার শিকার, এইটুকু আমি বলবো। এবং লাস্ট কনক্লুশনটা আমি যেভাবে ব্যাপারটাকে দেখছি, তার কারণ এটা নিয়ে তো আপনাদের ভাবতে হবে, আমাদের তো দিনকাল প্রায় শেষ। আপনারা ভাববেন, আজকের মনন দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছে, এই যে জেনারেশনের স্মৃতির মধ্য থেকে, আত্মজীবনের মধ্য থেকে প্রান্তিক মানুষের কাছে যাচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, এই যে কাজ, এই বেদনার কাজ যেটা করে যাচ্ছে, আমি যেটা থিওরিটিক্যাল সাইড বললাম, প্র্যাকটিক্যাল কাজগুলো এই করে যাচ্ছে, আমি মনে করি জাতি ঋণী থাকবে এটার জন্য। আমার যেটা কনক্লুশন আমি করছি, দেশ বিভাগের কিছু আগে থেকেই পাকিস্তানের হিন্দুরা প্রধানত নিরাপত্তার অভাবের জন্য প্রবল অনিচ্ছা সত্ত্বেও নিজেদের ভিটেমাটি ছেড়ে নতুন জীবন গড়ার আশায় পশ্চিমবঙ্গে চলে আসতে শুরু করে। পুরো 20 শতাব্দী ধরে তাদের সে আশা পূর্ণ হয়নি। এই শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ভারত সরকার যথাযোগ্য ব্যবস্থা করবে বলে কংগ্রেস নেতারা স্বাধীনতার আগে যে আশ্বাস দিয়েছিলেন, তার উপর নির্ভর করেই তারা দেশত্যাগ করেছিল। কেন, গান্ধীজি বলেছিলেন, যদি কেউ মনে করে যে না, তা ওই জায়গাটা ফরেন জায়গা, আমার না, আপনারা চলে আসতে পারেন না, উই আর রেডি। হ্যাঁ, সেটা কিন্তু কেন্দ্রের ও রাজ্যের কংগ্রেস সরকারের কাছ থেকে তারা পেয়েছিল ঔদাসীন্য, অবহেলা, বঞ্চনা এবং পীড়ন। বর্তমান পৃথিবীর গাজা
কিংবা ইউরোপের সিরিয়ার শরণার্থী বা স্লাভ মুসলিম দ্বন্দ্বে জীর্ণ বসনিয়া হাজারোগোভনিয়া গত শতাব্দীতে যে যে বড় আকারে যা দেখা দিয়েছিল, আমাদের এখানকার সেটাই ঘটেছিল। আজকের গাজায় যেটা হচ্ছে, আজকের ইউরোপে সিরিয়ার লোকদের যে হচ্ছে, কিংবা বসনিয়াতে স্লাভদের মুসলিমদের উপর যে ঘটনা, আমাদের উপর সেটা হয়েছিল। পশ্চিমবঙ্গ নয়া শরণার্থী সংখ্যা ৮০ লক্ষের বেশি ছিল। ৮০ লাখ, চারটিখানি কথা নয়, ৮০ লাখ। সরকার এদের মধ্যে মাত্র ৩১ লক্ষ শরণার্থীর ত্রাণ ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছিল। 50% নয়। তাই ৫০ লক্ষ শরণার্থীর দায়িত্ব অস্বীকার করেছে। ১৯৪৭ থেকে ৯৭, এই ৫০ বছরে, আমি গত শতাব্দী, আমি এই নতুন শতাব্দীকে আনছি না, ৫০ বছরে কেন্দ্রীয় সরকার উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনে ব্যয় করেছিল মাত্র ৩০০ কোটি টাকার মতো। ৩০০ কোটি টাকার মতো, ভেবে দেখুন। কিন্তু চরম অবস্থার ফলে এর অর্ধেক টাকাই অপচয় হয়েছে, তার মধ্যে সে টাকা মেরে দেওয়া হয়েছে। এই টাকা ব্যয়ের পরও উদ্বাস্তুদের ৯০% অবস্থান দারিদ্র সীমার নিচে, ৯০% নিচে। অসহনীয় জীবনযাপন করেছে তারা, তবু ভেঙে পড়েনি। সরকারি সাহায্যের অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগে জীবন প্রতিষ্ঠিত করার জন্য অবিরাম সংগ্রাম করেছে নিছক টিকে থাকতে। ফলে সুস্থ ও নিশ্চিত জীবনের নৈতিক মূল্যবোধ রক্ষা, বা বলা চলে পুরনো ভ্যালুস ছেঁচা খেতে খেতে বাঙালি তার ঐতিহ্য, পারিবারিক পরম্পরা, একান্নবর্তিতা থেকে ভূমিজ মূল্যবোধের সব কিছু মেটামরফোসিস হয়েছে। মেটামরফোসিস এর জগা খিচুড়ি মূল্যবোধহীনতার জন্ম হলো। জীবন জীবিকা থেকে ঐতিহ্যের এক মাজা ভাঙা অবস্থান থেকে গড়ে উঠল বিচিত্র সংস্কৃতি, যা বাঙালি সংস্কৃতির আধুনিকতা হিসাবে আমরা বহন করছি। জীবন জীবিকা থেকে আনন্দ, ভায়োলেন্স, বেচাকেনার সাংস্কৃতিক, ভাষা, ধর্মের অদ্ভুত ককটেল আমরা সাহিত্যে, নাটকে, চলচ্চিত্রে পেয়েছি। মস্তান, চামচা, টুপি দেয়া, ঢপবাজি থেকে বাংলা ভোকাবুলারিতে অজস্র শব্দ এসছে। রাজনৈতিক, সামাজিক নানা অনুশাসন থেকে বিচিত্র জীবিকার উদ্ভব হয়েছে। বহু পুরনো বৃত্তি বিলোপ পেয়ে উপার্জনের বিচিত্র পথ খুলে গেছে। আর পরিবেশ, ফ্লোরা ফনার বিলোপ, জলাভূমি ধ্বংস, নিষ্কাশনী ব্যবস্থার দফারফা, নদী চুরি, জল দূষণ থেকে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে, কেন এত মানুষ তাকে তো খাওয়াতে হবে, সেচ ও কীটনাশকের ব্যবহার ফলে জমির চরিত্র বদলে আজ আমরা পরিবেশ সমস্যার সমূহে সংকটের সিংহদ্বারে হাজির হয়েছি। এইটুকুই আমার বলার কথা। আজ আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো কিছু রূঢ় কথা বলেছি, কিন্তু আমার মনে হয় এই কথাগুলো আমার এখনই বলে যাওয়া দরকার, আমি যেভাবে অনুভব করেছি। এবং এই নতুন প্রজন্ম, আপনারা সেটা বহন করছেন এই পরিবেশ এবং ভ্যালুজের জন্য। নমস্কার।